আসসালামু আলাইকুম। গতকাল একটি সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতির সাথে একটি বাজে ব্যবহার করা হয়েছে। তাকে এই হুজুরের বাচ্চা বলে সম্বোধন করা হয়েছে, পাশাপাশি পিছন থেকে তার পাঞ্জাবি ধরে টান দেওয়া হয়েছে এবং সর্বোপরি কথা হলো তাকে বড় ধরনের একটা অপমান করা হয়েছে। পরবর্তীতে হাসনাত আব্দুল্লাহ যদিও বিষয়টাকে মীমাংসা করেছেন, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তাদের সাথে কথা বলেছেন এবং ফোন করেও দুঃখ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে যদিও মিলে গিয়েছেন, কিন্তু এখানে একটি আলোচনা থেকেই যায়। সেই আলোচনাটাই আজকে আমি করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি এই বিষয়টা জানার পরে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং যারা ইসলামপন্থী রয়েছেন বা মাদ্রাসার ছাত্র রয়েছেন বা হুজুর রয়েছেন বা হুজুরদেরকে ভালোবাসেন, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসেন, তালেব ইলমদেরকে ভালোবাসেন, আমি মনে করি তাদের জন্য এই ভিডিওটা দেখা খুবই জরুরি। আসেন এবার মূল আলোচনায় ঢুকি। বিষয়টা হলো গিয়ে, যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে তখন থেকেই কিন্তু মাদ্রাসার ছাত্ররা যে যেভাবে পেরেছে সেভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। সেটা হতে পারে ফেসবুকে লেখালেখির মাধ্যমে, সেটা হতে পারে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে, সেটা হতে পারে মন থেকে স্বৈর শাসককে ঘৃণা করার মাধ্যমে, বহুভাবে হতে পারে। যে যেভাবে পেরেছে সে সেইভাবে অংশগ্রহণ করেছে। আমি শুরুর কথা বলেছি, তখন কিন্তু মাদ্রাসার ছাত্রদের বা হুজুরদের কোনো স্বার্থই এখানে ছিল না। কেন ছিল না? আমরা যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করি, আমরা কিন্তু কোনো সরকারি চাকরি পাই না। যদিও আমাদের একটি সরকারি সনদ দেওয়া হয়েছে, সেই সনদটা তাবিজ হিসেবে গলায় ঝুলিয়ে রাখা যায় বা ভিজিয়ে পানি খাওয়া যায়, কিন্তু আদৌ সেটা আমাদের কোনো উপকারে আসে না। সেটা দিয়ে আমরা চাকরিও পাই না। সুতরাং এই কোটা সংস্কার আন্দোলনে আমাদের কোনো লাভই ছিল না। কোটা যদি 100% থাকতো তবু আমাদের কোনো ক্ষতি ছিল না, আবার কোটা যদি একেবারে 0% হতো তাহলে আমাদের কোনো লাভ ছিল না। তবুও বাংলাদেশের বড় সংখ্যক একটি নাগরিক বিশেষ একটি সুবিধা থেকে বা চাকরি থেকে বঞ্চিত হয়েছে, যার কারণে আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম, তাদের পক্ষে কথা বলেছি, সরাসরি তাদের আন্দোলনগুলোয় অংশগ্রহণ করেছি। কিন্তু এখন যখন স্বৈরশাসকের পতন হয়েছে, এখন সবাই চোখ উল্টে দিয়েছে, মানে এখন আলেমদেরকে আর চেনে না। যদি স্বৈরশাসকের পতনের কথাটা বলি, আমি তো প্রথমে প্রাথমিক বিষয়টা বলেছিলাম, কিন্তু পরবর্তীতে যখন আন্দোলনটা সরকার পতনের আন্দোলনের রূপ নেয়, তখন কিন্তু আলেমদের ভূমিকা ছিল একেবারে বড় ধরনের একটা ভূমিকা ছিল এবং উল্লেখযোগ্য ভূমিকা ছিল। আপনারা যদি যাত্রাবাড়িকে দেখেন, যে সমস্ত জায়গায় সব থেকে বেশি প্রোটেস্ট হয়েছে তার ভিতরে কিন্তু যাত্রাবাড়ি অন্যতম একটা জায়গা। আর ওই যাত্রাবাড়িটা কিন্তু পরিপূর্ণটাই কওমি আলেমদের নিয়ন্ত্রণে ছিল। সেখানে কিন্তু পুলিশের সাথে সব থেকে বেশি মারামারি হয়েছে এবং অনেক মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছেন, অনেক মাদ্রাসার ছাত্ররা পঙ্গুত্ব বরণ করেছেন, এখনো অনেকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। তো এই যে মাদ্রাসার ছাত্ররা এত ত্যাগ স্বীকার করলো, এরপরে যখন সরকার কারফিউ দিল, সর্বাত্মক কারফিউ, তখন কিন্তু কারফিউ ভেঙে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুফতি ফয়জুল করিম সর্বপ্রথম আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছিলেন। কিন্তু সেটার প্রতিদান তো আপনারা দিচ্ছেন না। যখন অন্তর্বর্তী সরকার গঠন করা হলো, তখন সেখানে একজন মাত্র আলেম রাখা হয়েছিল, আহমা খালিদ হাসান, যাকে রাখা হয়েছিল। সে তো ধর্মমন্ত্রীর কোটায় তাকে রাখা হয়েছে, তাকে তো না রেখে কোনো উপায় ছিল না, কারণ ধর্মমন্ত্রীর কোটা তো একটা আছে, সেটাতে তো একজন আলেমকে রাখাই লাগবে। সুতরাং একজন আলেমকে আপনারা রেখেছেন, কিন্তু এছাড়া আর যত আলেমরা রয়েছেন বাংলাদেশে সুপরিচিত, তাদের কাউকেই কিন্তু আপনারা নেননি। চাইলে আল্লামা মামুনুল হক সাহেবকে নিতে পারতেন, চাইলে মুফতি ফয়জুল করিমকে নিতে পারতেন, চাইলে এনায়েতুল্লাহ আব্বাসীকে নিতে পারতেন, বা এছাড়াও অনেক আলেম রয়েছেন যাদের ভূমিকা ছিল এই আন্দোলনে, চাইলে তাদেরকে আপনারা নিতে পারতেন, কিন্তু নেন নাই। আপনারা কাকে নিচ্ছেন? আসিফ নজরুলকে নিচ্ছেন, যার ব্যাপারে এখন আপনারাই বলতেছেন তার পদত্যাগ চাচ্ছেন, বা যে ভারতের গোলামি করে সে, এমন কথা আপনারাই এখন বলতেছেন, আমরা কিন্তু বলতেছি না। অবশ্য আমরাও দেখতেছি আসিফ নজরুলের কথাবার্তা মানে ভারতপন্থী বা ভারতের মতাদর্শের সাথে মিলে যায়, বা তার যে মানে অ্যাটিটিউড, সেটা কিছুটা ওই আগের স্বৈরশাসকদের মতোই অবস্থা, যার কারণে এখন আপনারাই আসিফ নজরুলের বিরুদ্ধে বলতেছেন। এরপরে মোস্তফা সরোয়ার ফারুকীকে আপনারা নিয়েছেন, যিনি একজন মানে আওয়ামী লীগের হিসেবে পরিচিত, আপনারা তাকে নিয়েছেন। এছাড়াও আরো সরকারে আপনারা যাদেরকে নিয়েছেন তারা অনেকেই প্রশ্নবিদ্ধ, তারপরেও তাদেরকে নিয়েছেন, কিন্তু কোনো আলেমকে নেন নাই। এখানেও কিন্তু আলেমদের সাথে আপনারা বৈষম্য করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা করছেন, আলেমরা আপনাদের সাথে অংশগ্রহণ করেছে, কিন্তু আপনারা আলেমদের সাথে বৈষম্য করেছেন। এরপরে মাদ্রাসার ছাত্রদের আপনারা তেমন সুবিধা তো দেন নাই। এখন যখন মাদ্রাসার ছাত্ররা একটা আন্দোলনে গিয়েছে আপনাদের সাথে, আপনারা তাকে অপমান করতেছেন, পিছন থেকে পাঞ্জাবি ধরে টানতেছেন, এই হুজুরের বাচ্চা বলে মানে তাকে অপমান করতেছেন। এরপরে মানে বিষয়টা হলো গিয়ে নারীদের আপনাদের সামনে রাখতে হবে। মানে পশ্চিমা যে ন্যারেটিভ আপনাদের ভিতরে ঢুকে গেছে যে নারীদেরকে না রাখলে পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করা যাবে না,
এই জন্য আপনারা নারীদেরকে সবসময় সামনে রাখার চেষ্টা করতেছেন। একজন হুজুর সে সামনে চলে আসছে, আসতেই পারে, হয়তো সে আগে গেছে বা ঠেলাঠেলির মাঝে সে সামনে চলে গেছে, আপনারা তাকে বুঝিয়ে বলতে পারতেন যে হুজুর আপনি একটু পিছনে যান। হ্যাঁ, নারীদেরকে আমাদের সামনে রাখতে হবে না তো, মানে পশ্চিমা বাপেরা আমাদের মানে হাড্ডি উড্ডি কিছু দিবে না, এটা আপনারা বলতে পারতেন, আস্তে করে বলতে পারতেন যে হুজুর আপনি একটু পিছনে আসেন বা ভাই আপনি একটু পিছনে আসেন, এভাবে বলতে পারতেন। কিন্তু সেটা না বলে এই হুজুরের বাচ্চা পিছনে যা, মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ আপনারা ব্যবহার করছেন। তা আপনারা কি আমাদের সাথে বৈষম্য করছেন না? অবশ্যই করছেন। আপনারা চাইলে মন্ত্রী পরিষদে বা উপদেষ্টা পরিষদে আলেমদেরকে নিতে পারতেন, আরো আলেমদেরকে আপনারা নেন নাই, এখানেও আপনারা আমাদের সাথে বৈষম্য করেছেন। আমরা হুজুররা বা মাদ্রাসার ছাত্ররা, বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্ররা সবসময় বৈষম্যের শিকার হই। মার খাওয়ার সময় আমরা থাকি, রক্ত দেওয়ার সময় আমরা থাকি, আন্দোলনের সময় আমরা থাকি, কিন্তু আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে আমাদের আর কেউ চেনে না। কিছুটা বাংলাদেশ জামায়াত ইসলামের মতো, তাদের সাথে সবাই পরকিয়া করে কিন্তু সংসার করে না। এই যে এখন এনসিপিও কিন্তু জামায়াত ইসলামীকে মোটামুটি চোখ উল্টাই দিয়েছে জামায়াত ইসলামীর সাথে। তো আমাদের কওমি মাদ্রাসার আলেমদের সাথেও কিন্তু এই ধরনের ব্যবহারই বর্তমানে করা হচ্ছে। বিষয়টি দেখে মানে খুবই খারাপ লেগেছে। এরপরে আরেকটা বিষয় হলো গিয়ে দেখেন, আপনাদের যে আন্দোলনগুলোতে আমরা অংশগ্রহণ করেছি এখানে আমাদের বিন্দুমাত্র স্বার্থ নেই, তবুও আমরা অংশগ্রহণ করি। কিন্তু আমাদের কোনো আন্দোলনে কি আপনারা এভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ব্যাপকভাবে, যেভাবে আমরা অংশগ্রহণ করি আপনাদের আন্দোলনগুলোতে? অবশ্যই করেন না। হ্যাঁ, কিছু সংখ্যক অবশ্যই থাকে, কিছু সংখ্যক তো থাকবেই, সেটাকে তো আর উল্লেখ করা যায় না। উল্লেখ করার মতো সংখ্যা আমাদের আন্দোলনগুলোতে আপনারা থাকেন না, অল্প কিছু থাকেন, সেটা তো দিনের দাবি থেকে। কারণ আমরা যখন মাঠে নামি আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য আমরা নামি না, আমরা নামি ধর্মীয় স্বার্থের জন্য। আপনিও একজন মুসলমান, আমিও একজন মুসলমান, এই কারণে আমরা ধর্মীয় স্বার্থ নিয়ে মাঠে নামি, আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ সেখানে থাকে না। তবুও আপনারা ধর্মীয় আন্দোলনে আমাদের সাথে তেমন অংশগ্রহণ করেন না। আর আমরা আপনাদের আন্দোলনে, যেটা একান্তই আপনাদের স্বার্থের আন্দোলন, সেখানে আমরা অংশগ্রহণ করেছি নিঃস্বার্থে, আমাদের কোনো স্বার্থ নাই। অবশ্যই স্বার্থ আছে যদি অন্যদিক বিবেচনা করি, যেমন আপনারা আমাদের ভাই, আপনারা যদি চাকরি পান, আপনাদের সাথে যদি বৈষম্য না হয়, এটা আমাদের একটি লাভ। কারণ আপনি আমার ভাই, আপনার প্রতি যদি বৈষম্য হয় সেটা অবশ্যই আমার খারাপ লাগার। তো এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে নেমেছিলাম কাঁধে কাঁধ মিলিয়ে। কিন্তু এই জিনিসটা তো আপনারা মনে রাখেন নাই বা এখন রাখতেছেন না। সব সময় আমি একেবারে ছোটবেলা থেকেই দেখে এসেছি, আমার যতটুকু বয়স হয়েছে, আলেমরা সব আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, মাদ্রাসার ছাত্ররা, কিন্তু মানে সব সময় কেমন জানি তারা একটু বঞ্চিত থেকে যায়। আর সমাজের একটা ন্যারেটিভ হয়ে গেছে, মানে যে আলেমদেরকে ছোট করে দেখাইতে হবে বা হুজুররা যদি থাকে তাহলে জঙ্গি জঙ্গি একটা ভাব হবে, এই ধরনের একটা মানে বিষয় হবে। এই বিষয়টা যেন না হতে পারে, সেজন্যই তো আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামলাম। আপনারা যদি এখন আমাদেরকে সামনে রাখতে না চান বা সামনে আমরা একজন চলে আসলেও একেবারে আপনাদের প্রেস্টিজে লেগে যায়, বা নারীদেরকে আপনাদের সামনে দেখাতে হবে, হুজুরদেরকে দেখানো যাবে না, হয়তো এমনটা হতে পারে যে জঙ্গি বা এই ধরনের কিছু পশ্চিমারা মনে করতে পারে, কেন এত পশ্চিমাদের দৃষ্টি আপনাদের আকর্ষণ করতে হবে? আপনাদেরকে তো ভোট আমরা দিব, আপনাদেরকে সমর্থন আমরা দিব। আপনারা যদি সরকারে যেতে পারেন, আমাদের টাকায় আপনারা চলবেন, আমাদের টাকায় আপনারা বেতন পাবেন। এখন যারা আছেন আপনারা তো আমাদের টাকায় বেতন পাচ্ছেন, আমাদের বাঙালিদের টাকায় বেতন পাচ্ছেন, আমাদের টাকায় আপনারা মার্সিডিজ নিয়ে ঘুরতেছেন। তাহলে পশ্চিমাদের দৃষ্টি কেন আপনাদের আকর্ষণ করতে হবে? সেজন্য এখনো সময় আছে। যাদেরকে দুঃসময়ে পাশে পান, সুসময় তাদের মূল্য দিতে শেখেন।